Dear students, I greet and welcome all of you to the online class of Ananda Multimedia School and College. Welcome back to the science class. Students, in this part I am going to show you how to draw an animal cell, because animal cell is very important for all the students, of biology students mainly. For that I will show you how to draw an animal cell. First of all, you need to draw an oval structure, a big oval structure, and the name of the structure I have drawn, the outer layer, that means the outer membrane, is known as the cell membrane. And there are some finger-like projections or foldings of the plasma membrane. That means a plasma membrane ta ekটু folded হয়ে যাবে, or you can say that finger-like projections, right? These are known as the microvilli. Micro means small and villi means finger-like projections. মানে আঙ্গুলের মতো কিছু জিনিস এদেরকে বলা হয় villi, যেহেতু এরা ছোট তাই microvilli. After that, I will draw another thing on the cell membrane, and that is pinocytic vesicle. This pinocytic vesicle has an important function in the cell. That means তার মানে এটা হচ্ছে pinocytic vesicle টা সেলের মধ্যে আরেকটা অর্গানেল আছে যার নাম হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোমটা কি করে, এর মধ্যে যদি কোনো অ্যালিয়েন বডি, অ্যালিয়েন মানে কোনো প্ল্যানেট থেকে কোনো বডি আসে না, বাইরে থেকে যে কোনো জিনিস যদি আমাদের শরীরে এন্ট্রি হয় তবে আমরা তাকে বলবো অ্যালিয়েন বডি। অ্যালিয়েন বডি যে কোনো জার্মস হতে পারে, ডাস্ট হতে পারে, যে কোনো রোগ জীবাণু হতে পারে, এরা যদি আমাদের শরীরে এন্ট্রি হয় এদের, তাহলে আমাদের শরীরের সেলের ভিতরে একটা জিনিস আছে যার নাম হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোমের ভিতরে অনেক ধরনের এনজাইম থাকে, সেই এনজাইমগুলো দিয়ে সে জার্মসগুলোকে কি করে, তাদেরকে ডেস্ট্রয় করে দেয়। ডেস্ট্রয় করলে এরা মরে যায়, মরে গেলে সেলের মধ্যে কি হয়, একটা আনহেলদি একটা এনভায়রনমেন্টের সৃষ্টি হয়। তো এই যে লাইসোজোম জার্মসকে কিল করলে সেই জিনিসটা পেনিসাইটোটিক ভেসিকল দিয়ে বাইরে বের হয়ে যায়, রাইট? এইবার আমরা একটা জিনিস আঁকবো, সেটা হচ্ছে একদম সেলের সেন্টারে একটা জিনিস আঁকবো যার নাম হচ্ছে নিউক্লিয়াস। This is the nucleus, and this nucleus is bilayered. যারা 6 স্টুডেন্ট তাদের জন্য আমি বলছি বাই মিন্স হচ্ছে 2। তার মানে আমরা বায়োলজিতে যদি দুটো করে জিনিস পাই, দুটো করে লেয়ার পাই, তখন আমরা তাকে বলবো বাই লেয়ার্ড আর ডাবল লেয়ার্ড। তাহলে আমরা ডাবল লেয়ার এঁকে ফেলি। স্টুডেন্টস, আমরা কি আঁকলাম, ডাবল লেয়ার বা বাই লেয়ার আঁকলাম, এবং যার আঁকলাম সেই জিনিসটার নাম কি, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস হচ্ছে ডাবল লেয়ার বা বাই লেয়ার্ড। তোমরা দেখতে পাচ্ছ আমি যখন লেয়ারটা এঁকেছি মাঝখানে কিছু গ্যাপস এঁকেছি। এই গ্যাপসগুলো কিসের জন্য, এগুলো হচ্ছে 4। তাহলে আমরা লিখে ফেলি, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে 4 তাই আমরা তার নাম দেব নিউক্লিয়ার 4। দেন এই যে কাভারিংটা, এটা একটা মেমব্রেন। বায়োলজিতে যে কোনো কাভারকে, যে কোনো ঢাকনাকে বলা হয় মেমব্রেন বা পর্দা। এবার তার যেহেতু নিউক্লিয়াসের পর্দা তাই আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের যেহেতু মেমব্রেন তাই নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনের উপরে তোমরা ছোট ছোট এরকম দানাদার কিছু জিনিস এঁকে দেবে। দেন আমরা যে জিনিসটা আঁকবো এর ভিতরের একটা জেলাটিনাস একটা সাবস্টেন্স যার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো আমরা এখানে লেবেল করে দিই
যেহেতু আমাদের অনেক কিছু আঁকতে হবে, লেবেলিংগুলো খুব কাছে কাছে হবে। নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের কয়টা জিনিস পেয়েছি? 3টে জিনিস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার ফোর। এরপরে আমরা আরেকটা জিনিস আঁকবো। আসলে নিউক্লিয়াসটা কি? The dense circular substance which is suspended in the protoplasm is called the nucleus. তাহলে প্রোটোপ্লাজম কোন জিনিসটা? প্রোটোপ্লাজম হচ্ছে, এটা যদি সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেন থেকে শুরু করে সেলের ভিতরে যত কিছু জিনিস যার মধ্যে ভাসমান থাকে আমরা সেই জিনিসটাকেই বলবো প্রোটোপ্লাজম। তাহলে আগে একটু প্রোটোপ্লাজমটাকে আমরা লেবেলিং করে নিই। প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের মধ্যে আমরা কি দেখতে পাবো? একটা সার্কুলার, গোলাকার, ডেন্স, ঘন একটা বস্তু যেন ভাসমান অবস্থায় আছে। এই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিয়াস। যেমন আমাদের চোখের মধ্যে চোখের আইবলটা খুব জলজল করে, ঠিক তেমনি আমরা যখন মাইক্রোস্কোপের নিচে আমরা কোনো সেলকে দেখি, ঠিক তখন এই নিউক্লিয়াসটাও খুব প্রমিনেন্ট থাকে, খুব সুস্পষ্টভাবে দেখা যায়। তাহলে সেল দেখতে গেলে আমরা নিউক্লিয়াসকে দেখতে পাই, আবার নিউক্লিয়াসকে দেখতে গেলে নিউক্লিয়াসের ভিতরে আরেকটা জিনিস আমরা দেখতে পাই, সেটাও বেশ জলজলে। এই জিনিসটা কিন্তু সত্যিকার অর্থে আসলে এটার মেমব্রেন থাকে না, কিন্তু দেখে মনে হয় মেমব্রেন আছে। এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে নিউক্লিওলাস। আমরা তাহলে লেবেলিং করে দিই, নিউক্লিওলাস। এই নিউক্লিয়াস থেকে চারপাশে সুতার মতো কিছু থ্রেড লাইক স্ট্রাকচার চারদিকে ছড়ানো ছিটানো থাকে, আমরা তাকে বলবো ক্রোমাটিন ফাইবার। কি বলবো? ক্রোমাটিন ফাইবার। কেউ যদি আরেকটু বেশি ভালো করে জানতে চাও, তাহলে ক্রোমাটিন ফাইবারগুলো না দুই রকমের হয়, একটা ইউক্রোমাটিন, একটা হেটেরোক্রোমাটিন। এগুলো কেমন হয় আমি দেখিয়ে দিই। এটা যদি নিউক্লিয়াসটা হয়, তাহলে একটু মোটা টাইপের যেই ক্রোমাটিনগুলো থাকে সেগুলোকে বলা হয় হেটেরোক্রোমাটিন, আর যেগুলো সুতোর মতো এমন এমন করে থাকে সেগুলোকে বলা হয় ইউক্রোমাটিন। তো এত ডিটেলস যদি কেউ আঁকতে পারো তো ভালো, যদি না আঁকতে পারো এভাবে আঁকলেও মোর দেন এনাফ। তাহলে আমরা মিনিমাম, আমরা যদি ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন ধরি, তাহলে 6টা লেবেলিং হয় নিউক্লিয়াসে। আর যদি ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিনকে মিলিয়ে অনলি ক্রোমাটিন ফাইবার লিখে দিই একসাথে, তাহলে 5টা লেবেলিং হয়। আমি এই কথাটা এই জন্যই বলছি যে যে যত বেশি লেবেলিং দিতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে। কারণ তুমি এই অর্গানেলসগুলো, এর ভিতরে যে জিনিসগুলো থাকে প্রত্যেকটা পার্টসকে বলে অর্গানেলস, এবং এই অর্গানেলসগুলোকে সুস্পষ্টভাবে দেখাবে। একটা সেলে কিন্তু আমি যে এঁকেছি নিউক্লিয়াস একটা থাকে, কিন্তু আমি এরপরে মাইটোকন্ড্রিয়া আঁকবো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু একটা থাকে না, এগুলো অনেক করে থাকে, কিন্তু মিনিমাম আমরা একটা করে দেখাবো। বিকজ সব যদি দেখাতে চাই ব্যাপারটা অনেক বেশি হিজিবিজি হয়ে যাবে। আমরা মিনিমাম একটা একটা করে দেখাই, একটা একটা করেই শিখি। তাহলে আমাদের এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। সেল মেমব্রেনে আমরা কয়টা জিনিস আঁকবো? মিনিমাম 3টে জিনিস আঁকবো। নাম্বার 1 মাইক্রোভিলাই পিনোসাইটোটিক ভেসিকল সেল মেমব্রেন। এরপরে আমরা একটা জিনিস আঁকবো প্রোটোপ্লাজম, কারণ সেল মেমব্রেনের ভিতরে যা কিছু আছে সব কিছুই হচ্ছে প্রোটোপ্লাজম। এরপরে আমরা নিউক্লিয়াসটা আঁকবো, কারণ নিউক্লিয়াসটাই হচ্ছে সেলের ব্রেন। ব্রেন অফ দ্য সেল ইজ দ্য নিউক্লিয়াস। এটাকে সেলের প্রাণ কেন্দ্র বলা হয়। সেলের যত ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, বায়োলজিক্যাল যত অ্যাক্টিভিটিস হয় সব কিছু এই নিউক্লিয়াস কন্ট্রোল করে। বস, হেড অফ দ্য সেল হচ্ছে এই নিউক্লিয়াস। অনেক সময় এটাতে এমসিকিউ আসতে পারে, হুইচ ওয়ান ইজ দ্য ব্রেন অফ দ্য সেল? নিউক্লিয়াস ইজ দ্য ব্রেন অফ দ্য সেল। তো নিউক্লিয়াস গেল। নিউক্লিয়াস আঁকলে আসলে অনেকগুলো লেবেলিং, তো অনেক বেশি ভয় পাই এই ড্রয়িংটা নিয়ে। তাই জন্য আমরা আজকে ঠিক করেছি একদম ইজি করে দেবো তোমাদের কাছে। তো কেমন করে মনে রাখবে? প্রথমেই আমরা মেমব্রেন যখন আঁকবো মনে রাখবো যে মিনিমাম 3টা জিনিস আঁকবো। আমরা যখন নিউক্লিয়াস আঁকবো তখন আমরা মনে রাখবো মিনিমাম 5টা জিনিস আঁকবো। এরপরে নিউক্লিয়াসের আশেপাশে কিছু জিনিস থাকে, এটা রুলসটা এরকম, তারা নিউক্লিয়াসের পাশেই থাকে। যেমন এখন আমি যে জিনিসটা আঁকবো তার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো নিউক্লিয়াসের চারপাশের পর্দাটাকে আমি কি বলেছি? নিউক্লিয়াস যেহেতু, তাহলে নিউক্লিয়ার, আর পর্দাকে বায়োলজিতে বলা হয় মেমব্রেন। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে একটা জিনিস এখন বের হবে যার নাম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো তোমরা যখন এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কথা চিন্তা করবে, সাথে সাথে ভেবে নেবে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কিন্তু 2 টাইপস হয়, একটা রাফ আর একটা স্মুথ। আচ্ছা বলো তো, রাফ কোন জিনিসটা? যেই জিনিসটার গায়ে কোনো কিছু লেগে থাকে, খসখসে, আমরা তাকে কি বলবো? রাফ বলবো। আর যার গায়ে কোনো কিছু লেগে থাকবে না, একদম মসৃণ স্মুথ, আমরা তাকে স্মুথ বলবো। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামও কিন্তু ঠিক 2 রকমের।
একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে আমরা দেখি, এটা আমরা কি এঁকেছি? নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে দেখো ঠিক এইরকম একটা স্ট্রাকচার, এটা অনেকেই ছোট যারা তারা আঁকতে ভয় পায়, এটা কিন্তু একদম ইজি। আমরা এরকম করে দুটো পার্ট আঁকবো, তারপরে এইভাবে আঁকবো। দেখো এভাবে আমরা কিছু দূর পর্যন্ত এঁকে দিব, আর একটু বেশি আঁকতে পারলে আর একটু বেশি এঁকো, মিনিমাম এতটুকু আঁকতেই হবে। এবার এর গায়ে কিছু স্টাডেড জিনিস থাকে, আটকে থাকে, লেগে থাকে কিছু জিনিস। আমরা আগেই বলেছি যদি কারোর গায়ে কিছু লেগে থাকে তাহলে আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো রাফ। যেহেতু এর গায়ে এক ধরনের দানাদার জিনিস লেগে আছে যার নাম রাইবোজোম, আমরা তাকে বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে আমরা লেবলিং করে ফেলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্টুডেন্টস, ডু ইউ নো রাফ এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইন শর্ট উই ক্যান কল ইট অ্যাজ দ্য what? ER. E means endoplasmic, R means reticulum. যেহেতু এটা রাফ, আমরা লিখব রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে স্টুডেন্টস, এখন আমরা আরেকটা জিনিস আঁকবো। যেহেতু রাফ এঁকেছি, রাফ আঁকার সাথে সাথে আমাদের স্মুথটাকেও আঁকতে হবে। তো স্মুথটা আমরা এখান থেকে শুরু করতে পারি, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। আমরা এখান থেকে স্মুথটাকে শুরু করে দিই, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটা আমরা একটা জিনিস খেয়াল করো, একদম সেল মেমব্রেন পর্যন্ত এঁকেছি, বিকজ ইট স্টার্টস ফ্রম দ্য নিউক্লিয়ার মেমব্রেন। দ্যাট মিনস ইট ইজ সিচুয়েটেড বিটুইন দ্য নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড সেল মেমব্রেন, মানে এই পর্দাটা থেকে শুরু করে এই পর্দাটা পর্যন্ত। তাহলে তোমরা ইংলিশে কিভাবে লিখবে? এটার নাম কি? নিউক্লিয়ার মেমব্রেন, এটার নাম সেল মেমব্রেন। তাহলে এই যে আমরা এই এখন আঁকছি আরেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিন্তু সেলে অনেকগুলো থাকে, আমরা আজকে দুটোই আঁকবো। এরা আসলে কীরকম থাকবে? It is situated between the what? Nuclear membrane and it is situated between nuclear membrane and cell membrane. Nuclear membrane and cell membrane এর নাম আমরা দিয়ে দিই তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ আমরা স্মুথ কেন বলছি খেয়াল করে দেখো, আমরা এর গায়ে কিন্তু কোনো রাইবোজোম আঁকিনি, যেহেতু এটা একদম মসৃণ তাই এর নাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো কত কিছু লেবেলিং কিন্তু অলরেডি হয়ে গেছে, এই পাশটা কিন্তু আমাদের একদম অকুপাই হয়ে গেছে। নেক্সট আমরা সেলের কাছাকাছি একটা জিনিস আঁকবো যার নাম গলজি বডিস বা গলজি অ্যাপারেটাসও বলে। একটা জিনিস খেয়াল রাখবে, এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় মেনশন করা থাকে না, কিন্তু তুমি যখন হায়ার ক্লাসে যাবে তখন তুমি এটা খুব ভালোভাবেই খেয়াল করবে যে আমরা কনভেক্স এবং কনকেভ দুটো জিনিস আঁকবো। যদি আমরা এটাকে একদম ছোট বাচ্চাদের মতো করে বুঝি, মানে চন্দ্রবিন্দুর যে নিচের পোর্শনটা না, এই নিচের পোর্শনটা তোমার নিউক্লিয়ার মেমব্রেনের দিকে থাকবে, আর হাঁ করা মুখটা থাকবে সেল মেমব্রেনের দিকে। এটা কিন্তু আমাদের বইগুলোতে অন্যরকমভাবে দেওয়া আছে, কিন্তু তোমরা এটাই ফলো করো, বিকজ যখন তুমি হায়ার ক্লাসে যাবে তোমাকে এটাই ফলো করতে হবে। তাহলে অবশ্যই মনে রাখবে এটাকে বলা হয় কনভেক্স। কনভেক্স পার্টটা থাকবে নিউক্লিয়ার মেমব্রেনের দিকে, আর কনকেভ পার্টটা থাকবে সেল মেমব্রেনের দিকে। আমরা আঁকি তাহলে। আমরা কি আঁকলাম? এই যে লম্বা লম্বা জিনিসগুলো আঁকলাম এর নাম হচ্ছে সিস্টার্নি। আর এখন গোল গোল কিছু জিনিস আঁকবো, এই গোল গোল জিনিসগুলোর নাম হচ্ছে ভেসিকল। তাহলে ভেসিকলটাকে আমরা লেবেলিং করে দেব, এইখানে লেবেলিং করে দিই। ভেসিকল অ্যান্ড সিস্টার্নি, এবং ভেসিকল এবং সিস্টার্নিকে একত্রে বলা হচ্ছে কি বলা হচ্ছে? গলজি অ্যাপারেটাস বা গলজি বডিস। ফাইন। এইবার আমরা আরেকটা জিনিস আঁকবো যেটা সেলের কাছে থাকে এবং সেল ডিভিশনে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এর নাম হচ্ছে সেন্ট্রোজোম। এর নাম কি? সেন্ট্রোজোম। আসলে এই সেন্ট্রোজোমের ভিতরে না
দুটো পিপের মতো জিনিস থাকে, মানে ছোট পাইপের মতো জিনিস। এই দুটো জিনিসের নাম হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলগুলো সেল ডিভিশনে লাগে। বা ছোট যারা, তারা তো সেল ডিভিশন বোঝো না। আসলে আমরা এই যে ছোট থেকে বড় হয়েছি না, প্রতিনিয়ত এভরি টাইম আমাদের সেল ডিভিশন হচ্ছে। আমরা একদম এই ছোট থেকে আরেকটু 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 করে আজকে এত বড় হয়েছি সেল ডিভিশনের জন্য। সবসময় সেল ডিভিশন হয়ে যাচ্ছে। এই সেল ডিভিশনে একটা জিনিস খুব কাজে লাগে, যেটা আমরা এখন আঁকবো, যার নাম হচ্ছে সেন্ট্রোজোম। এবং সেন্ট্রোজোমের ভিতরে সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রিওলটা টেক পার্ট করে সেল ডিভিশনে, ঠিক আছে। কিন্তু তোমরা একটা কথা ভাবতে পারো যে প্ল্যান্ট সেলে তাহলে কীভাবে হয়? প্ল্যান্ট সেলে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল থাকে না। এই সেন্ট্রিওলের বদলে আরেকটা জিনিস আছে, আমরা যেদিন প্ল্যান্ট সেল আঁকবো সেদিন আমরা দেখিয়ে দেবো সেখানে কিভাবে সেল ডিভিশনে কে কীভাবে হেল্প করে। তো আজকে যেহেতু আমরা অ্যানিম্যাল সেল আঁকছি, অ্যানিম্যাল সেলের সেন্ট্রোজোমটা দেখি। সেন্ট্রোজোমের আসলে তেমন বাউন্ডারি থাকে না, এখানে 9টা এখানে মাইক্রোফিলামেন্টস থাকে। 1 2 3 4 5 6 7 8 9। এর ভিতরে তোমাকে পিপে আঁকতে হবে। পিপে মানে পাইপের মতো। দেখো আমি পাইপের মতো আঁকছি। এবং একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই যে দুটো সেন্ট্রিওল, এই দুটো সেন্ট্রিওল অল দ্য টাইম এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। কিভাবে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আমি এখানে একটু বুঝিয়ে দিই। এই যে এমন করে থাকবে। এটা যদি এই যে সেন্ট্রিওল এটা হয়, তাহলে এটা হবে এই যে এইরকম, তাহলেই না 90 ডিগ্রি হয়। এই যে এইভাবে থাকে। তাহলে এই যে জিনিসটা আমরা আঁকলাম, এই জিনিসটাকে আমরা তাহলে লেভেলিং করে ফেলি। আসলে তোমার বেসিকটা যদি ক্লিয়ার থাকে, প্রত্যেকটা লেভেলিংই তোমার কাছে অনেক বেশি সহজ মনে হবে, প্রতিটা পার্টস। আর এই যে পিপের মতো, পাইপের মতো দুটো জিনিস আঁকলাম, ছোট ছোট বিস্কিটের মতো, এই দুটো জিনিসের আমরা নাম বলবো সেন্ট্রিওল। আর এই দুটো জিনিস যে জায়গাটার মধ্যে বসে আছে, যে জায়গাটাতে, সেই জায়গাটাকে আমরা বলবো সেন্ট্রোস্ফিয়ার। এই জায়গাটাকে বলবো, ওই যে গ্যাপ জায়গাটা, এটাকে বলবো সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার। স্টুডেন্টস, তোমরা কিন্তু এক্সামে কখনো এই পাশে লেভেলিং করবে না। আমি তোমাদের বুঝবার জন্য বড় বড় করে লেভেলিংয়ের লেখাগুলো লিখছি, যেন তোমরা নিজেরা আঁকতে পারো। কিন্তু তোমরা যখন আঁকবে, পেন্সিলটা খুব ভালো করে শার্পনার দিয়ে শার্প করে নেবে, যাতে তোমরা লিখতে পারো। এই লেভেলিংগুলো কিন্তু এই পাশে দিতে হবে। আমি এই পাশে এজন্যই দিয়েছি, তোমরা যেন আজকে তুলে ফেলতে পারো। কিন্তু এক্সামে তোমরা কখনোই লেফট হ্যান্ড সাইডে লেভেলিং দেবে না, এটা কিন্তু ডিসক্রেডিট এবং নাম্বার কাটা যাবে। তো আমরা এটা আঁকলাম। তাহলে আমরা নিউক্লিয়াসের পাশে, চারপাশে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি যে এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। নিউক্লিয়াসের নিজেরই তো 5টা পার্ট আছে। তাহলে 5 and 2 7 হলো। গলজি অ্যাপারেটাসের মধ্যে আরও দুটো জিনিস পেলাম। হ্যাঁ, 8 9 হলো। দেন এখানেও দুটো জিনিস পেলাম, সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার। এখন আরও জিনিস আঁকবো আমরা। আরও জিনিসের মধ্যে মেইন যেটা, এখন আমরা সেলের পাওয়ার হাউস আঁকবো। তোমরা সব কিছু আঁকার পর যদি জায়গা থাকে, তাহলে এই যে পাওয়ার হাউস, মানে এই যে মাইটোকন্ড্রিয়া, এটা তোমরা বেশি করে এঁকে দেবে, কারণ মাইটোকন্ড্রিয়া কিন্তু অনেকগুলোই থাকে সেলে। হ্যাঁ, আমরা এটাকে কি আঁকলাম? এর নাম মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে একটা পাওয়ার হাউস। পাওয়ার হাউস মানে শক্তিঘর। এখানে সেলের বায়োলজিক্যাল রিয়াকশানসগুলো হয়, কেমিক্যাল রিয়াকশানসগুলো হয়। কেমিক্যাল রিয়াকশানস হওয়ার পরে এখান থেকে শক্তি উৎপন্ন হয়। আমরা যে খাবারটা খাই, খাবারটা থেকে এনার্জিটা এটিপির আকারে বের হয়। এজন্য এটাকে মোস্ট অফ দ্য রিয়াকশানস হচ্ছে এখানেই টেক প্লেস হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। তাহলে আমরা নামটুকু লিখে ফেলি। আচ্ছা, ড্রিয়ন লিখি কেমন? আমরা যেহেতু একটা এঁকেছি, তো তাই জন্য মাইটোকন্ড্রিয়ন। আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্লুরাল, আর মাইটোকন্ড্রিয়ন হচ্ছে সিঙ্গুলার। এবার আমরা একটা জিনিস আঁকবো, একটু আগে আমরা যার কথা বলেছিলাম একদম শুরুতে, সেটার নাম হচ্ছে লাইসোজোম। আচ্ছা, লাইসোজোম জিনিসটা কেমন জানো? লাইসোজোম হচ্ছে এরকম একটা জিনিস, এখানের ভিতরে প্রচুর পরিমাণে কি থাকে? এনজাইম থাকে। তাহলে আমরা লেবেলিংটা কিন্তু দেখো, আমরা লাইসোজোম এখানেও আঁকতে পারি। এখানে এঁকে এদিকে লেবেলিং করতে পারি। তাহলে এদিকে এঁকে দিই আমরা লাইসোজোম। আঁকাগুলো একটু চেষ্টা করবে ডাবল যেগুলো রিপিট হয় এই পাশে এঁকে দিতে, আর যেগুলো মানে একটা একটা করে আঁকছো এখানে আঁকতে, যাতে তোমার লেবেলিংটা মানে রাইট হ্যান্ড সাইডে করতে পারো। সেলে কিন্তু আমরা জানো, আমরা অনেকগুলো জোম পাই, যেমন ক্রোমোজোম, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, অনেক কিছু জোম পাচ্ছি, তাই না? এভাবে তোমরা মনে রাখবে কি কি জোম তোমরা এঁকে ফেলছো। আরেকটা আছে পারঅক্সিজোম। তাহলে কয়টা হচ্ছে? ক্রোমোজোম, আমি তো সেন্ট্রোজোম লিখিনি, এখানে সেন্ট্রোজোম লিখে দাও। সেন্ট্রোজোম, এই দুটো মিলে কি হচ্ছে? ইকুয়াল টু
সেন্ট্রো, এখানে লিখো, হ্যাঁ, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা দেখো, সেন্ট্রোজোম, ক্রোমোজোম দুটো জোম হলো, রাইবোজোম তিনটে, লাইসোজোম চারটে, আর একটা আঁকবো আমরা, এটা হচ্ছে পারক্সিজোম। ছোট্ট করে একটা পারক্সিজোম এঁকে ফেলি। দেখো সবগুলো জোম, ক্রোমোজোম ছাড়া বাকি সবগুলো জোম কিন্তু সার্কুলার দেখতে, এভাবে তোমরা মনে রাখতে পারবে। তাহলে আমরা আরেকটা জিনিস আঁকিনি, সেটা হচ্ছে ভ্যাকুয়াল। অ্যানিম্যাল সেলে ভ্যাকুয়ালগুলো সংখ্যা বেশি থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই সাইজটা ছোট হবে অ্যানিম্যাল সেলে, ঠিক আছে? তাহলে আমরা একটু লেভেলিং করে ফেলি এই জায়গাটায়, ভ্যাকুয়াল। এবার যদি আমাদের সেলে কিছু গ্যাপ থাকে, আমরা সেখানে আরও কিছু মাইটোকন্ড্রিয়া এঁকে দেবো। এখন আমরা একটা জিনিস আঁকবো, দেখো পেন্সিলের মতো চিকন চিকন, এদেরকে বলা হয় সাইটোস্কেলিটন। তোমরা এখানে রিপিট করে সাইটোস্কেলিটন আরও এঁকে দেবে। যে জায়গাগুলো গ্যাপ থাকবে সেগুলো এই দিয়ে ভর্তি করে দেবে। আমরা লিখি সাইটোস্কেলিটন। এইবার আরও লেভেলিং আছে, যেমন সাইটোপ্লাজম, মানে এই যে এলাকাটা নিউক্লিয়াসের চারপাশে, সেল মেমব্রেন থেকে শুরু করে নিউক্লিয়াসকে বাদ দিয়ে বাকি যে এলাকাটা, এই এলাকাটার নামই হচ্ছে সাইটোপ্লাজম। আর যদি নিউক্লিয়াসকে সহ ধরো তাহলে প্রোটোপ্লাজম। তাহলে আমরা যে কোনো জায়গায় সাইটোপ্লাজম লেভেলিং করতে পারি, সাইটোপ্লাজম, রাইট? এবার আমরা এখানে ডট ডট দিয়ে দেব। আমরা এখানে একটা কাজ করি, এখানে আরও কিছু সাইটোস্কেলিটন এঁকে দিই। এই সাইটোস্কেলিটনগুলো কী দিয়ে তৈরি তোমরা জানো? মাইক্রোটিউবিউল, অ্যাকশন ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো দিয়ে এই সাইটোস্কেলিটনগুলো তৈরি। তো মোরললেস একটা সেলের মিনিমাম যেগুলো না আঁকলেই নয়, আমরা সব কিছুই এঁকে ফেলেছি। লাস্ট অফ অল আমি তোমাদের প্রত্যেকটা পার্টস এখানে আমরা লেভেলিং করে দেবো, ডিফারেন্ট পার্টস অফ টিপিক্যাল অ্যানিম্যাল সেল। স্টুডেন্টস, আমরা এখন একটু নামগুলো আরেকবার করে, লাস্টের বার করে একবার বলে নিই, একটু শিখে নিই। স্টুডেন্টস দেখো, আমরা কিন্তু এখানে সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার মিলে সেন্ট্রোজোম যে হয়, এই জিনিসটা এই পাশে লেভেলিং করেছি। আমরা কিন্তু চাইলে এটা এখান থেকে করতে পারতাম, তাহলে কি হতো, এই জিনিসটাকে এখানে আঁকলেই আমাদের হয়ে যেত। আমরা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য এখানে দেখিয়েছি, কিন্তু আমি বারবার বলছি এক্সামে কখনো মানে লেফট হ্যান্ড সাইডে কোনো লেভেলিং করবে না। তো এটা আমরা একটা লাস্ট রিভিশন দিয়ে নিই। অনেকে প্রোনাউন্সিয়েশনে সমস্যা হয়, বিশেষ করে যারা ছোটো ক্লাসে আছো তাদের জন্যে, আর যারা 9-10-এ আছো তারা তো এগুলো সব মানে পড়তে পড়তে শিখেই গিয়েছো। একদম প্রথমে আমরা একটা ওভাল স্ট্রাকচার আঁকবো। ওভাল মানে একটা ডিমের মতো, এটা কখনোই কম্পাস দিয়ে তোমরা করবে না, এটা ফ্রি হ্যান্ডে আঁকবে, বিকজ কম্পাস দিয়ে আঁকলে না সম্পূর্ণ এটা গোল হয়ে যায়। আর অ্যানিম্যাল সেল কিন্তু এইরকম হয় না, অনেকটা ডিমের মতো হয়। এর প্রথমেই আমরা কিছু ফিঙ্গার লাইক প্রজেকশনস আঁকবো। দিস ফিঙ্গার লাইক প্রজেকশনস আর নোন অ্যাজ মাইক্রোভিলাই। যেহেতু ছোট তাই মাইক্রো, আঙুলের মতো তাই ভিলাই, এর নামটা এমন হয়েছে। এদেরকে তুমি ফোল্ডিংও বলতে পারো। ফোল্ডিং মানে এই যে বাইরের যে প্লাজমা মেমব্রেনটা না, এটা প্যাচ খেতে খেতে এমন হয়েছে, এই জন্য এটাকে ফোল্ডিং বলবে অথবা ফিঙ্গার লাইক প্রজেকশনস বলবে, বোথ ওয়ান ইজ কারেক্ট। দেন হচ্ছে পিনোসাইটেটিক ভেসিকেল। আমি তো আগেই বলেছি, লাইসোজোম যখন জার্মসগুলোকে মারে তখন সেলের মধ্যে একটা আনহেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এই এনভায়রনমেন্টটাকে ক্লিন এবং হেলদি করে হচ্ছে পিনোসাইটেটিক ভেসিকেল, মানে সায়েন্টিস্টরা বিলিভ করে এটা। এরপর আমরা এঁকেছি সাইটোস্কেলিটন। তোমরা দেখেছো সাইটোস্কেলিটন এরকম 4-5টা করে এরকম লাইন মতো এঁকে দেবে। দেন ভ্যাকুয়াল। ভ্যাকুয়ালের মধ্যে অনেকেই মনে করে যে ভ্যাকুয়াল মানে কি যেন এটা একটা গ্যাপ, একটা ফাঁকা জায়গা, আসলে তা কিন্তু নয়। ভ্যাকুয়ালের মধ্যে ওয়াটার থাকে, মিনারেল থাকে। এবার আমরা এটা কি আঁকলাম, এটা সেল মেমব্রেন আঁকলাম। এরপরে এর ভিতরের যে পার্টটা, অনেকে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম বুঝতে পারে না। তাহলে তোমরা একটা জিনিস দেখবে, কার্টুন নেটওয়ার্ক চেনো তোমরা? এই যে ছোটোবেলায় কার্টুন দেখতে, C+N=P। এই থিওরিটা মানে আমি দেখো কত সহজ করে বের করা যায়। তার মানে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। সাইটোপ্লাজম কোনটা? এই জায়গাটা সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে C+N= প্রোটোপ্লাজম। P মানে প্রোটোপ্লাজম। এখান থেকে তুমি অবশ্যই C= বের করতে পারবে, P-N। তো সাইটোপ্লাজম ইকুয়াল টু কি? প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস।
তাহলে এটা অনেক সময় চাকরির ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করে, হঠাৎ করে কেউ জিজ্ঞেস করতে পারে যে বলো তো সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে ডিফারেন্স কি। সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসকে ছাড়া বাকি পার্টটাকে বলা হয়, সেলের ভিতরের বাকি পার্টটাকে বলা হয় সাইটোপ্লাজম, আর উইথ নিউক্লিয়াস হলে তাকে বলা হবে প্রোটোপ্লাজম। ঠিক এইভাবে কার্টুন নেটওয়ার্ক মনে রাখবে, C+n = P, C = P-n। P মানে কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে মাইনাস করো তাহলে হয়ে যাবে সাইটোপ্লাজম। অনেক ইজি না? আচ্ছা, এরপরে আমরা এটা এঁকেছি, আগে এটা এঁকেছি কিন্তু লেভেলিংয়ে যেটা আগে পরে আসছে আমি সেটাই বলছি। এই যে গোল গোল যে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ভেসিকেল। আর এইরকম যে এই লম্বা লম্বা জিনিসগুলো এগুলো সিস্টার্নি। সিস্টার্নি আর ভেসিকেল মিলে একসঙ্গে বলা হয় গলজি অ্যাপারেটাস। এরপর আমি এঁকেছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, স্মুথ এটি, দেন নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এই দানাদার এই যে গোল বলের মতো চোখের আই বলের মতো জিনিসটা, বাইরেরটা নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমাটিন ফাইবার, আর ভিতরের একটু ডট ডট দিয়ে দিই, এই যে ডট ডট মানে যেই জিনিসটার মধ্যে সব কিছু সাসপেন্ডেড হয়ে আছে, ফ্লোট করছে, সেই জায়গাটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। যে পোর্সগুলো দেখা যাচ্ছে, গ্যাপসগুলো দেখা যাচ্ছে, একে বলা হচ্ছে নিউক্লিয়ার পোর। আর এখানে পারক্সিজোম এঁকেছি। পারক্সিজোম হচ্ছে এটা হাইড্রোজেন পারক্সাইড ক্রিয়েট করে, এটা ক্রিয়েট করে হাইড্রোজেন পারক্সাইড থেকে ওয়াটার তৈরি করে। আবার সেলের বিভিন্ন মেটাবলিজমেও পারক্সিজমটা হেল্প করে। দেন হচ্ছে রাইবোজোম। আমরা ফ্রি রাইবোজোম কি এঁকেছি? একটা ফ্রি রাইবোজোম এঁকে দিই তো আমরা কয়েকটা। মানে রাইবোজোম না দুই রকম ভাবে থাকতে পারে। একটা রাইবোজোম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সঙ্গে এরা স্টাডেড হয়ে থাকতে পারে, অ্যাটাচড হয়ে থাকতে পারে। আবার কিছু রাইবোজোম আমরা সেলে দেখব যে এরা হচ্ছে ফ্লোট করছে এমনি এমনি, তাহলে আমরা লিখে দিই এটাকে রাইবোজোম। তাহলে রাইবোজোম, রাইবোজোম দুই রকম থাকতে পারে, একটা ফ্লোটিং অবস্থায় থাকতে পারে, একটা অ্যাটাচড অবস্থায় থাকতে পারে। এরপরে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর এই পুরো ব্যাপারটাই হচ্ছে সাইটোপ্লাজম। আমাদের যদি এখানে গ্যাপ থাকে আমরা কিছু মাইটোকন্ড্রিয়া এঁকে দেবো, এইভাবে করে আমরা ফুল স্ট্রাকচারটা এঁকে নিতে পারবো। হ্যাঁ, বিকজ মাইটোকন্ড্রিয়া তো অনেকগুলো থাকে, পাওয়ার হাউস তো আমরা আঁকতেই পারি। So students, I think the animal cell is clear to all of you and you can draw at your home. If you have any problem, write in the comment section. We are always with you. Till today, take care. See you later.